হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ইংলিশ উইথ পিভি স্যারের আরেকটা ক্লাসে স্বাগত। যারা ডব্লিউবিসিএস অ্যাসপিরিয়েন্ট তাদের জন্য আমার স্পেশাল সিরিজ চলছে। আমি সাজেশন দিয়েছিলাম লেটার, রিপোর্ট, প্যারাগ্রাফের, এবং প্যারাগ্রাফ মানে হচ্ছে কম্পোজিশনের, এবং সেই অনুযায়ী আমি কথা দিয়েছিলাম যে সাজেশন অনুযায়ী আমি তোমাদের প্রত্যেকটা লাইন বুঝিয়ে দেবো, প্রত্যেকটা টপিক করিয়ে দেবো। আজকে তেমনই তিনটে টপিক, একটা লেটার, একটা একটা কম্পোজিশন এবং একটা রিপোর্ট নিয়ে আমি চলে এসেছি। এবং তিনটে কম্পোজিশনই, তিনটে লেটারই, অর্থাৎ একটা লেটার, একটা কম্পোজিশন এবং একটা রিপোর্টিং আমি লাইন বাই লাইন ব্যাখ্যা করে দিয়েছি। তোমরা অনেকেই বলেছো স্যার পিডিএফ আপলোড করুন। আমি করব না, কারণ হচ্ছে তোমরা নিজেরা পজ করো, করে স্ক্রিনশট করো, অথবা পজ করো করে নিজের হাতে লেখো। প্রত্যেকটা বাংলা মানে বোঝানো আছে, বুঝতে অসুবিধা হওয়ার কারণ নেই। যদি অসুবিধা হয় আমাকে জানাও। আমি চাই তোমরা নিজের হাতে লেখো, তবেই গিয়ে সেটা মাথার মধ্যে ঢুকবে। অসংখ্য টপিক আছে, তার মধ্যে যেগুলো ইম্পর্টেন্ট আমি দিয়ে যাচ্ছি। তোমাদের ভালোবাসা পাচ্ছি, তোমাদের সাপোর্ট পাচ্ছি, এটা আমার কাছে বড় পাওয়া। এবং আমি যদি তোমাদের এই ভালোবাসা সাপোর্ট পেতে থাকি, আশা করছি তোমাদের কাছে আমি বারবার ফিরে আসব। যারা যারা আমার সাথে যোগাযোগ করেছো সাজেশনের জন্য, আমি সবসময় তাদের সাজেশন দিচ্ছি এবং তোমাদের যতটুকু পারি সাহায্য করার চেষ্টা করছি, যাতে সামনের পরীক্ষাটা তোমাদের ডেফিনেটলি খুব ভালো হয় এবং তোমরা যাতে পরীক্ষার হলে বসে অনেকটা কমফোর্ট জোনে থাকো, চেনাশোনা টপিকের মধ্যে লিখতে পারো, সেই চেষ্টা আমার চলছে এবং আমার চলতে থাকবে। তোমাদের বেনিফিট হলেই আমার এই পরিশ্রম সার্থক হবে। আজকে চলো সময় নষ্ট না করে আবার তিনটে টপিক নিয়ে আলোচনা করি। সো লেটস বিগিন আজকা কাহানি। প্রথম যে লেটারটা আমি তোমাদের প্রমিস করেছি সেটা হচ্ছে রিকোয়েস্ট ফর অ্যাসিস্ট্যান্স ইন এস্টাবলিশিং আ ডেভেলপমেন্ট অ্যান্ড ভোকেশনাল ট্রেনিং সেন্টার ফর আনএমপ্লয়েড ইউথ। অর্থাৎ আনএমপ্লয়েড ইউথের জন্য ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার অফিসারকে একটা ভোকেশনাল ট্রেনিং সেন্টার ডেভেলপ করা এবং এস্টাবলিশ করার রিকোয়েস্ট। ওকে, সো লেটস বিগিন। যেভাবে আমরা শুরু করি সেভাবে টু দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট দিয়ে আমরা শুরু করব এবং সাবজেক্ট লিখবো। সাবজেক্ট আমি পড়ে দিয়েছি, স্যার অথবা ম্যাডাম আমি লিখবো। অবশ্যই স্যার শুধু লিখবে না, স্যার অবলিক ম্যাডাম। I am writing to draw your kind attention to the pressing problem of unemployment among the youth of our district. আমি আপনার নজর আনছি একটা খুব গুরুত্বপূর্ণ, একটা খুব উদ্বেগজনক প্রবলেম আমাদের যেটা রয়েছে আমাদের ডিস্ট্রিক্টে, সেটা হচ্ছে আনএমপ্লয়মেন্ট অফ ইউথ, যুবকদের বেকারত্ব সম্পর্কে। A considerable number of educated young people remain without sustainable employment. একটা বেশ বড় সংখ্যক শিক্ষিত জনসংখ্যা, ইয়াং জনসংখ্যা, তারা কোন রকম সাস্টেনেবল এমপ্লয়মেন্ট মানে যে এমপ্লয়মেন্ট দিয়ে সারা জীবনটাকে সাস্টেন করতে পারে সেরকম কোনো জব তারা করে না। কেন? ওয়িং টু ইনঅ্যাডিকুয়েট ভোকেশনাল স্কিলস। অ্যাজ এ রেজাল্ট অফও তোমরা বলতে পারো। ওয়িং টু মানে তাই, কিসের ফলে? ইনঅ্যাডিকুয়েট মানে অপর্যাপ্ত, ভোকেশনাল ট্রেনিং মানে হচ্ছে পেশাগত ট্রেনিংয়ের অপর্যাপ্ততার ফলে তারা পেশাগত কোনো ট্রেনিং যাতে পায় না, তারা কোনো পেশায় নিযুক্ত হতে পারে না। অ্যান্ড লিমিটেড অ্যাক্সেস টু সুটেবল ট্রেনিং, এবং সুটেবল ট্রেনিংয়ের যে জন্য যেটুকু তাদের অ্যাক্সেস, অর্থাৎ তাদের যে পাওয়ার সুবিধা, সেটাও তারা পায় না। In this context, I request your good office to extend the necessary financial and administrative assistance for establishing a development and vocational training center in our district. এই পরিপ্রেক্ষিতে আমি রিকোয়েস্ট করছি আপনার গুড অফিসকে, অর্থাৎ আপনার অফিসকে একটা প্রয়োজনীয় ফাইন্যান্সিয়াল এবং অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্সের জন্য একটা ফাইন্যান্সিয়াল, তোমরা জানো, অর্থনৈতিক এবং অ্যাডমিনিস্ট্রেটিভ মানে প্রশাসনিক যাতে সাহায্য করা হয়। কিসের জন্য? ফর এস্টাবলিশিং, একটা এস্টাবলিশ করবার জন্য, তৈরি করবার জন্য আর ডেভেলপমেন্ট অ্যান্ড ভোকেশনাল ট্রেনিং সেন্টার, একটা ট্রেনিং সেন্টার যেখানে ডেভেলপমেন্টও হবে এবং ডেভেলপমেন্টও হবে ইয়াং জেনারেশনের, এবং তাদের ভোকেশনাল ট্রেনিংও হবে ডিস্ট্রিক্টে। দ্য প্রপোজ সেন্টার মে অফার প্র্যাকটিক্যাল কোর্সেস ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন। কী কী দিতে পারবে এরা? কম্পিউটার অ্যাপ্লিকেশনের কোর্স দিতে পারে, ইলেকট্রিক্যাল ওয়ার্কের কোর্স দিতে পারে, টেইলারিংয়ের দিতে পারে, মোবাইল রিপেয়ারের দিতে পারে, ডিজিটাল সার্ভিসের দিতে পারে, এবং আদার লোকাল রেলিভেন্ট ট্রেডস, যা করে ছেলেমেয়েরা ভবিষ্যতে রোজগার করতে পারবে। কেরিয়ার কাউন্সেলিং ইজ ভেরি ইম্পর্টেন্ট, যে কোনো ছাত্রের মধ্যে, কোনো ইয়াং জেনারেশনে যাদের মধ্যে যে ট্যালেন্ট আছে সেটাকে তুলে ধরা, সেটাকে হাইলাইট করা। এন্টারপ্রেনারশিপ, অর্থাৎ তারা যাতে ব্যবসা করার নিযুক্ত হতে পারে টাকা পয়সা দিয়ে। ট্রেনিং,
অ্যান্ড প্লেসমেন্ট অ্যাসিস্ট্যান্স মে অলসো বি ইনকর্পোরেটেড, অর্থাৎ এই ট্রেনিংয়ের মধ্যে তাদের কাউন্সেলিং এবং তারা কি করে ব্যবসায় নিযুক্ত হতে পারে এবং তাদের যাতে বিভিন্ন জায়গায় রিপ্লেসমেন্ট হয় সেটাও এখানে আসতে পারে। Such initiative would equip unemployed youth with market-oriented skill. এই ধরনের প্রচেষ্টা আনএমপ্লয়েড ইউথদের অর্থাৎ বেকার যুবকদের মার্কেট ওরিয়েন্টেড অর্থাৎ রোজগার সংক্রান্ত তাদের যে দক্ষতা সেটা বাড়াতে সাহায্য করবে। এনকারেজ সেলফ এমপ্লয়মেন্ট, তাদের নিজেদের যাতে নিজেরা নিযুক্ত হতে পারে, নিজেদেরই নিযুক্ত করতে পারে ব্যবসা করে বা বিভিন্ন কাজে, সে ব্যাপারে তাদের সমর্থ করবে। অ্যান্ড রিডিউস দেয়ার ডিপেন্ডেন্স অন স্কেয়ার্স গভর্নমেন্ট জব, এবং তাদের যে এই স্বল্প সংখ্যক সরকারি চাকরির প্রতি যে নির্ভরশীলতা সেটাকেও কমাবে। আই সিনসিয়ারলি হোপ দ্যাট দ্য প্রপোজাল উইল রিসিভ ইউর ফেভারেবল কনসিডারেশন অ্যান্ড প্রম্পট অ্যাকশন। আমি আশা করছি এই প্রপোজালটা আপনি ফেভার করবেন, কনসিডার করবেন এবং প্রম্পট অ্যাকশন নেবেন। এই লাইনটা মুখস্থ রেখো বিশেষ করে। আই সিনসিয়ারলি হোপ দ্যাট দ্য প্রপোজাল উইল রিসিভ ইউর ফেভারেবল কনসিডারেশন অ্যান্ড প্রম্পট অ্যাকশন। তোমরা স্ক্রিনশট নিয়ে প্রত্যেকে লিখে নাও, এটাই আমি চাই। শেষে ইয়োর্স ফেথফুলি প্রাঞ্জল বক্সি বা তোমার নামটা তুমি লিখবে। যা যা নতুন নতুন ফ্রেজ পেলে, নতুন নতুন সেন্টেন্স পেলে সেগুলোর ওপর ফোকাস করো আর লিখে নাও নিজের হাতে, নিজের খাতায় স্ক্রিনশট করে করে, পজ করে করে। দ্যাট উইল বি রিয়েলি হেল্পফুল ফর ইউ, বিকজ যদি আমি পিডিএফ আপলোড করে দিই বা কোনোভাবে গুগল ড্রাইভ বা কোনোভাবে দিয়ে দিই, সেটা কিন্তু কোনো কাজে লাগবে না যতক্ষণ না পর্যন্ত নিজের হাতে তুমি লিখছো। ওকে, নেক্সট। একটা এনভায়রনমেন্টাল জার্নালে আমরা প্লাস্টিক পলিউশন নিয়ে রিপোর্ট লিখছি। টাইটেল দেওয়া হয়েছে দ্য প্লাস্টিক ট্র্যাপ, হোয়াট উই কান্ট সি ইজ হার্টিং আস। আমরা যা দেখতে পাচ্ছি না তা আমাদের ক্ষতি করছে। প্লাস্টিক পলিউশন ইজ নো লঙ্গার জাস্ট অ্যান আইসোর। আইসোর মানে হচ্ছে যা চোখে দেখতে খারাপ লাগে, যেখানে সেখানে ছড়িয়ে আছে। এটা শুধুমাত্র তাই নয়, ইট ইজ রিশেপিং আওয়ার প্ল্যানেটস ন্যাচারাল সিস্টেম। এটা আমাদের প্ল্যানেটের স্বাভাবিক সিস্টেমটাকে, যে ন্যাচারাল সিস্টেমটাকে, স্বাভাবিক যে চক্রটা, সেটা নষ্ট করে দিচ্ছে, রিশেপ করছে, নতুনভাবে তৈরি করছে, আকার দিচ্ছে। আনলেস উই অ্যাক্ট নাও, যদি আমরা এখনই না কাজ করি, দ্য অ্যামাউন্ট অফ প্লাস্টিক এন্টারিং আওয়ার ওশনস অ্যান্ড রিভার্স কুড নিয়ারলি ট্রিপল বাই 2040। যে পরিমাণ প্লাস্টিক আমাদের নদী ও সমুদ্রে যাচ্ছে তার 3 গুণ হয়ে যেতে পারে 2040-এ। দ্য রিয়েল ডেঞ্জার ইজন্ট জাস্ট শিয়ার ভলিউম, শুধুমাত্র মারাত্মক এই যে প্রচন্ড পরিমাণ সেটাই কিন্তু আমাদের সমস্যা নয়। ইটস হোয়াট দিস মেটেরিয়াল ডাজ ওয়ান্স ইট ব্রেকস ডাউন। আসল সমস্যাটা কি? এই প্লাস্টিক একবার যদি ভেঙে যায়, ভেঙে যাওয়া মানে হচ্ছে এটা যখন ধীরে 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 এই মলিকিউলগুলো বিচ্ছিন্ন হতে থাকে, সব থেকে প্রবলেম তখন আসবে। লার্জ প্লাস্টিক harm wildlife through entanglement and suffocation. আমরা জানি যে বড় বড় প্লাস্টিকের যে শিট সেগুলো ওয়াইল্ড লাইফকে এবং জলের প্রাণীকে কি করে, ইন্ট্যাঙ্গেলড হয়ে যায়, তারা আটকে পড়ে এবং খেয়ে ফেলে সাফোকেট হয়ে মরে যায়। অ্যান্ড দে অল্টার সি শোর লাইন, এবং তারা এই যে প্লাস্টিকগুলো শোর লাইন অর্থাৎ সমুদ্রের যে লাইন সেটাকেও অল্টার করে ফেলছে, চেঞ্জ করে দিচ্ছে। ইয়েট দ্য ডিপার প্রবলেম ইজ ফ্র্যাগমেন্টেশন। ফ্র্যাগমেন্ট হয়ে যাওয়া মানে হচ্ছে ভেঙে যাওয়া। ওকে, তো ফ্র্যাগমেন্টেশন হচ্ছে যখন ভেঙে যায়, অর্থাৎ মলিকুলগুলো যখন ভেঙে যায়, এটা অনেক গভীর প্রবলেম আমাদের। ওভার টাইম, সময়ের সঙ্গে সঙ্গে, সানলাইট অ্যান্ড ওয়েভস গ্রাইন্ড প্লাস্টিক ইন্টু টাইনি ইনভিজিবল পার্টিকেলস। ওভার টাইম মানে সময়ের সঙ্গে সঙ্গে রোদ্দুর এবং সমুদ্রের জল এই ছোট ছোট অদৃশ্য পার্টিকেলে ভেঙে দেয় প্লাস্টিককে। দিস মাইক্রোপ্লাস্টিক হ্যাভ নাও বিন ফাউন্ড ইন রেইন। এই প্লাস্টিকগুলো, মাইক্রোপ্লাস্টিকগুলো এখন বৃষ্টির জলের মধ্যে পাওয়া যাচ্ছে, ডিপ সি ট্রেঞ্চের, গভীর সমুদ্রের খাদের মধ্যে পাওয়া যাচ্ছে, অ্যান্ড ইভেন হিউম্যান ব্লাড অ্যান্ড প্লাসেন্টা, হিউম্যান ব্লাডে, রক্তের মধ্যে এবং প্লাসেন্টার মধ্যে পাওয়া যাচ্ছে। ওয়ার্স, আরো খারাপ দিক হচ্ছে, দে অ্যাক্ট লাইক স্পঞ্জেস, তারা স্পঞ্জের মতো কাজ করে, সোকিং আপ টক্সিক কেমিক্যালস ফ্রম দ্য এনভায়রনমেন্ট। এনভায়রনমেন্টের যত বিষাক্ত জিনিস রয়েছে সেগুলোকে সোক করে নেয় স্পঞ্জের মতো। ওয়েন ইনজেস্টেড, একবার যদি হজম হয়ে যায়, শরীরে ঢুকে যায়, দে রিলিজ হার্মফুল অ্যাডিটিভস দ্যাট ইন্টারফেয়ার উইথ আওয়ার হরমোনস। অ্যাডিটিভ করে, হার্মফুল অ্যাডিটিভ মানে হচ্ছে অত্যন্ত ক্ষতিকর, যা কিছু অ্যাড হতে পারে শরীরের মধ্যে সেগুলো বিষক্রিয়া করে এবং যেটা হরমোনের ওপর প্রভাব ফেলে। ইভেন মোর কনসার্নিং, আরও বেশি চিন্তার বিষয় এই, দিস টাইনি পার্টিকেলস ক্যান এন্টার আওয়ার সেলস কজিং ড্যামেজ অ্যাট মাইক্রোস্কোপিক লেভেল। আমাদের কোষের মধ্যে ঢুকে যেতে পারে এবং খুব মাইক্রোস্কোপিক লেভেলে ড্যামেজ করতে পারে।
দে মে অলসো ইন্টারফেয়ার উইথ ওশেন অ্যালগির সাথে এর রিয়াকশন হয়, উইচ প্লেস এ ভাইটাল রোল ইন অ্যাবজর্বিং কার্বন ডাইঅক্সাইড, যে অ্যালগি কার্বন ডাইঅক্সাইড শোষণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, পোটেনশিয়ালি অ্যাফেক্টিং আমার ক্লাইমেট। ফলে পুরোটাই আমাদের ক্লাইমেটকে শেষ পর্যন্ত অ্যাফেক্ট করছে। ক্লিনিং আপ বিচেস অ্যালোন ওন্ট সলভ দিস। শুধু বিচগুলোকে যদি আমি প্লাস্টিক মুক্ত করি তাতে প্রবলেম সলভ হবে না। উই মাস্ট রিথিঙ্ক দ্য এন্টায়ার লাইফ সাইকেল অফ প্লাস্টিক। প্লাস্টিকের শুরু থেকে শেষ পর্যন্ত লাইফ সাইকেল থেকে ব্যাপারে আমাদের চিন্তা করতে হবে। ফ্রম প্রোডাকশন টু ডিসপোজাল, যেখানে তৈরি হচ্ছে ফ্যাক্টর থেকে এবং যেখানে গিয়ে আমরা শেষ পর্যন্ত প্লাস্টিক ফেলছি, ডিসপোজ করা, এই পুরো ব্যাপারটাকে আমাদের ভাবতে হবে। দিস মিনস প্রডিউসিং লেস প্লাস্টিক, মানে এর মানে হচ্ছে আমাদের কম প্লাস্টিক প্রডিউস করতে হবে। রিকোয়ারিং অল সিঙ্গেল ইউজ আইটেমস টু ট্রুলি বায়োডিগ্রেডেবল, যা কিছু আমরা একবার ব্যবহারের জন্য করছি সেটা যেন ট্রুলি বায়োডিগ্রেডেবল হয়। অর্থাৎ বায়োডিগ্রেডেবল মানে যারা জানো না তাদের জন্য বলি, অর্থাৎ যেটা মাটিতে পড়লে মাটির সাথে মিশে যায়। অ্যান্ড ইনভেস্টিং ইন বেটার রিসাইকেল টেকনোলজি, এবং কি করে আরো বেটার রিসাইকেল করা যায় এই জিনিসগুলোকে, সেই টেকনোলজি আবিষ্কার করতে হবে। ওকে, দ্য ট্রু কস্ট অফ প্লাস্টিক মাস্ট বি রিফ্লেক্টেড ইন ইটস প্রাইস। এর মানেটা হচ্ছে প্লাস্টিকের যে ক্ষতি সেটা যেন, তার দাম যেন ক্রেতাকে দিতে হয়, অর্থাৎ সেটা যেন রিফ্লেক্ট হয় তার যে ক্ষতি করছে তার মধ্যে দিয়ে। ট্রু কস্ট অফ প্লাস্টিক মানে আসলে প্লাস্টিকের যে রিয়েল মূল্য সেটা যেন ক্রেতাকেই দিতে হয়, ক্রেতা যেন সেটার মূল্যটা বোঝে, অর্থাৎ শেষ পর্যন্ত মূল্য ক্রেতাকেই দিতে হচ্ছে যে ক্রেতা কিনছে। এই লাইনটার মানে তাই। উই আর নট জাস্ট ডিলিং উইথ লিটার, আমরা শুধু নোংরা নিয়ে ডিল করছি না এখানে। উই আর শেপিং দ্য ফিউচার হেলথ অফ আওয়ার প্ল্যানেট, আমাদের যে গ্রহ পৃথিবী তার ফিউচারকে আমরা শেপ করছি। দ্য চয়েস ইজ ক্লিয়ার, আমাদের চয়েসটা খুব পরিষ্কার। ফিক্স দ্য সিস্টেম নাও, এখনই সিস্টেমটাকে ফিক্স করতে হবে। আর লিভ উইথ দ্য কনসিকুয়েন্সেস ফর এভার, কিংবা আমাদের এর যে কনসিকুয়েন্সের যে রেজাল্ট সেটা নিয়ে কিন্তু দুর্ভোগ আমাদের ভুগতে হবে। সুতরাং প্লাস্টিক পলিউশন মানেই শুধু আমরা ঠোঙা বানানোর বা প্লাস্টিকের জিনিসপত্র নিয়ে লিখে দিলাম যত্রতত্র, ড্রেন আটকে দিচ্ছে, ড্রেন ক্লগ করে দিচ্ছে, এটুকু বললে হবে না। এর একটা বৃহত্তর ইম্প্যাক্ট আছে, সে সম্বন্ধে তোমাদের ধারণা দেওয়ার জন্যই এটা আমি লিখে দিলাম। ওকে, এবার আসছি আজকের কম্পোজিশনে। তোমাদের আমি কথা দিয়েছিলাম যে একটা রিপোর্ট, একটা লেটার, একটা কম্পোজিশন সাজেশনে যা আমি প্রথমে দিয়েছি সেটাই আমি তুলে ধরছি। আজকের কম্পোজিশন হচ্ছে ওমেন এম্পাওয়ারমেন্ট। মনে রেখো, ওমেন্স ইস্যুটা সব সময়ের জন্য গুরুত্বপূর্ণ ডব্লিউবিসিএস এক্সামিনেশনের জন্য। তার একটা 600 ওয়ার্ডের মধ্যে কম্পোজিশন। দ্য কি অফ দ্য ইনক্লুসিভ সোসাইটি, সার্বিকভাবে গ্রোথ হবে এমন একটা সোসাইটির জন্য খুব ইম্পর্টেন্ট হচ্ছে ওমেন এম্পাওয়ারমেন্ট। ওমেন কনস্টিটিউট নিয়ারলি হাফ অফ দ্য পপুলেশন অফ দ্য ওয়ার্ল্ড। ভারত সারা পৃথিবীর অর্ধেক পপুলেশনের মতো ওমেন রয়েছে। ইয়েট ফর সেঞ্চুরিজ দে হ্যাড ফেসড ডিসক্রিমিনেশন, ইনইকুয়ালিটি অ্যান্ড সোশ্যাল রেস্ট্রিকশন। বহু শতাব্দী ধরে তারা শিকার হয়েছে ডিসক্রিমিনেশন, মানে তাদের আলাদা করে রাখা হয়েছে, ইনইকুয়ালিটি মানে অসমতার, এবং সোশ্যাল রেস্ট্রিকশন মানে বিভিন্ন সামাজিকভাবে তাদের আটকে রাখা হয়েছে। ইন মেনি সোসাইটিস, বিভিন্ন সমাজে ওমেন ওয়ার ডিনাইড এডুকেশন, প্রপার্টি রাইট, তাদের পড়াশোনা করতে দেওয়া হয়নি, বাবার পিতার প্রপার্টিতে তাদের অধিকার দেওয়া হয়নি, এমপ্লয়মেন্ট দেওয়া হয়নি, এবং পার্টিসিপেশন ইন ডিসিশন মেকিং, অর্থাৎ পলিটিক্যাল ডিসিশন বা সোশ্যাল ডিসিশন বা ফ্যামিলি ডিসিশন, সব জায়গাতে তাদের বঞ্চিত করা হয়েছে। ওমেন এম্পাওয়ারমেন্ট মিনস creating an environment in which women can enjoy equal rights. ওমেন এম্পাওয়ারমেন্টের সত্যিকারের মানে হচ্ছে এমন একটা পরিবেশ তৈরি করা হবে যেখানে সমান অধিকার ওমেনরা পাবে, অপরচুনিটিস সমান পাবে, ডিগনিটি অর্থাৎ সম্মান পাবে, অ্যান্ড ক্যান মেক ডিসিশন অ্যাবাউট দেয়ার ওন লাইফস, এবং নিজেদের জীবন নিয়ে তারা নিজেরাই ডিসিশন নিতে পারবে। ইট ইজ নট অ্যাবাউট গিভিং ওমেন স্পেশাল প্রিভিলেজেস, এটার মানে এই নয় যে মহিলাদের বিশেষ সুবিধা দেওয়া হবে। ইট ইজ অ্যাবাউট এনশিওরিং ইকুয়ালিটি অ্যান্ড রিমুভিং দ্য ব্যারিয়ার্স দ্যাট প্রিভেন্ট দেম ফ্রম অ্যাচিভিং দ্য ফুল পোটেনশিয়াল। এটার মানে হচ্ছে এই যে তাদের যাতে ইকুয়ালিটিটা আমরা এনশিওর করতে পারি, নিশ্চিত করতে পারি, এবং যে সমস্ত বাধা বিপত্তি তাদের এতদিন ধরে তাদের ফুল পোটেনশিয়াল, তাদের যে পূর্ণ শক্তিকে ব্যবহার করার থেকে তাদের বঞ্চিত করছে, সেটাকে আমরা সরিয়ে দিতে পারি। নেক্সট পয়েন্ট আমরা যেটা দেব, ইম্পর্টেন্স অফ ওমেন এম্পাওয়ারমেন্ট, অর্থাৎ প্রয়োজন কি আছে। ওমেন এম্পাওয়ারমেন্ট ইজ এসেনশিয়াল ফর দ্য প্রোগ্রেস অফ এনি সোসাইটি। যে কোনো সোসাইটির উন্নতির জন্য মহিলাদের এম্পাওয়ার করা দরকার, তাদের পাওয়ার দেওয়া দরকার। অ্যান এডুকেটেড অ্যান্ড ইকোনমিক্যালি ইন্ডিপেন্ডেন্ট ওমেন, একটা শিক্ষিত এবং অর্থনৈতিকভাবে স্বাধীন মহিলা, ক্যান টেক বেটার ডিসিশনস ফর হারসেলফ অ্যান্ড ফর আ ফ্যামিলি। সে নিজের জন্য এবং তার
ফ্যামিলির জন্য, পরিবারের জন্য অনেক বেটার ডিসিশন নিতে পারে। ওয়েন ওমেন আর্ন, যখন মহিলারা উপার্জন করে, দে কন্ট্রিবিউট ডাইরেক্টলি টু দ্য ইকোনমি, তারা অর্থনীতিতে ডাইরেক্টলি তারা কন্ট্রিবিউট করে, অ্যান্ড অলসো গেইন গ্রেটার কনফিডেন্স অ্যান্ড ইন্ডিপেন্ডেন্স। তারা অনেক বেশি কনফিডেন্স পায়, অর্থাৎ তাদের মনোবল বৃদ্ধি পায় এবং তারা স্বাধীনতা এনজয় করে। স্টাডিজ অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড have shown that greater participation of women in education, employment and public life improves the overall quality of life. বিভিন্ন রকম সমীক্ষায় দেখা গেছে যে যে দেশে বেশি ওমেন পার্টিসিপেট করছে এডুকেশনে, এমপ্লয়মেন্ট এবং পাবলিক লাইফ, সেটা ইমপ্রুভ হচ্ছে। এবং পাবলিক লাইফে যারা পার্টিসিপেট যখন করছে ওমেনরা, সামগ্রিক যে জীবনযাত্রার মান কিন্তু সেই দেশে উন্নত হচ্ছে। অর্থাৎ যে কোনো উন্নত দেশে চলে যাও, ইউরোপিয়ান কান্ট্রিতে, সুইডেন বলো, ডেনমার্ক বলো, নরওয়ে বলো, সমস্ত জায়গায় তুমি দেখবে যে ওমেনের পার্টিসিপেশনের হার কিন্তু বেশি। Women also play a vital role in shaping the next generation. পরবর্তী প্রজন্মকে রূপ দেওয়ার জন্য ওমেন খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে। অ্যান এডুকেটেড মাদার ইজ মোর লাইকলি টু আন্ডারস্ট্যান্ড ইম্পর্টেন্স অফ হেলথ, হাইজিন অ্যান্ড এডুকেশন। একটা শিক্ষিত মা কিন্তু একটা বাচ্চার স্বাস্থ্য, তার হাইজিন অর্থাৎ তার যে পরিষ্কার পরিচ্ছন্নতা, তার যে সেন্স এবং তার এডুকেশন সম্বন্ধে অনেক বেশি সে জানবে। দাস এইভাবে এম্পাওয়ারিং আ ওম্যান অফেন মিনস এম্পাওয়ারিং অ্যান এন্টার ফ্যামিলি। একটা মেয়ে যদি শিক্ষিত হয়, মহিলা, টোটাল ফ্যামিলি সেক্ষেত্রে এম্পাওয়ার্ড হয়। অ্যাট দ্য ন্যাশনাল লেভেল আমরা যদি দেখি, দ্য এফেক্টিভ পার্টিসিপেশন অফ ওমেন ইন দ্য ওয়ার্কফোর্স ক্যান ইনক্রিজ প্রোডাক্টিভিটি অ্যান্ড স্ট্রেনদেন ইকোনমিক গ্রোথ। একটা পর্যাপ্ত পরিমাণ পার্টিসিপেশন, ওমেনরা যদি পার্টিসিপেশন করে, আমরা যদি একটা ওয়ার্কফোর্স তৈরি করি যেখানে মহিলারা প্রচুর রয়েছে, সেটা কি বাড়িয়ে দেবে? প্রোডাক্টিভিটি। সমস্ত কাজের প্রোডাকশন বাড়বে এবং ইকোনমিক গ্রোথ কিন্তু অনেক বেশি শক্ত হবে। মেজর চ্যালেঞ্জেস, কিন্তু বললেই তো হবে না, কি কি সমস্যা আছে সেটাও দেখাবো আমরা লেখার মধ্যে দিয়ে। ডিসপাইট কনসিডারেবল প্রোগ্রেস, অর্থাৎ যথেষ্ট উন্নতি সত্ত্বেও, ওমেন ইন ইন্ডিয়া কন্টিনিউ টু ফেস সেভারাল চ্যালেঞ্জেস। আমাদের ভারতবর্ষের মহিলা প্রচুর সমস্যার সম্মুখীন হয়েই চলেছে। জেন্ডার ডিসক্রিমিনেশন বিগিনস ইন দ্য সেম ফ্যামিলিজ ইভেন বিফোর বার্থ। এমনকি জন্মানোর আগেই ছেলে এবং মেয়ের মধ্যে ভেদাভেদ করা হয় এখানে। Lack of access to equality education, child marriage, dowry, domestic violence, sexual harassment and human trafficking remain serious concern. মেয়েদের ক্ষেত্রে কি কি প্রবলেম আছে? এডুকেশন তাদের দেওয়া হয় না, অল্প বয়সে বিয়ে দেওয়া হয়, ডাউরি মানে পণ প্রথা রয়েছে, ডোমেস্টিক ভায়োলেন্স, তাদের বাড়ির মধ্যে অত্যাচারিত হতে হয়, যৌন নিগ্রহ হতে হয় এবং তাদের ট্রাফিকিং করা হয় বিভিন্ন প্রস্টিটিউশনের জন্য। তো এগুলো এখনো খুব ইম্পর্টেন্ট প্রবলেম হয়ে আছে, সিরিয়াস প্রবলেম। ওমেন অলসো ফেস unequal opportunities in employment and may receive lower wages for similar work. এমপ্লয়মেন্টের কখনো দেখা যায় যে মহিলাদের কনসিডার করা হয় না এবং কখনো কখনো একই কাজ করে তারা কম পয়সা পায়। Another major problem is the unequal distribution of the household responsibilities, এবং তাদের আরেকটা প্রবলেম হচ্ছে বাড়ির যে দায়িত্ব থাকে সেখানে তাদের যে দায়িত্বটা দেওয়া হয় সেটা কিন্তু ঠিক নয়, মানে যথেষ্ট সম্মানজনক নয়। Okay, কিরকম? women who work outside the home often have to shoulder most domestic duties as well. ছেলেদের মতোই মেয়েরা যারা বাইরে কাজ করে তারা কিন্তু বাড়িতে অনেক বেশি দায়িত্ব পালন করতে হয় তাদের, ডোমেস্টিক ডিউটিস। পলিটিক্যাল রিপ্রেজেন্টেশন অফ ওমেন হ্যাজ ইমপ্রুভড, যদিও রাজনৈতিকভাবে ওমেনদের পার্টিসিপেশন অনেক বেড়েছে, বাট দেয়ার পার্টিসিপেশন ইন ডিসিশন মেকিং ইজ স্টিল নট ইকুয়াল অফ দ্যাট অফ ম্যান। সো পার্টিসিপেশন ইন ডিসিশন মেকিং ইজ স্টিল নট ইকুয়াল টু দ্যাট অফ ম্যান। মহিলাদের যে পার্টিসিপেশন ইন ওমেন বা ডিসিশন মেকিং পারফরমেন্স পলিটিক্যালি, সেটা কিন্তু ছেলেদের তুলনায় এখনো কম। ইন অ্যাডিশন, তারই সঙ্গে সেফটি কনসার্নস অফেন রেস্ট্রিক্ট ওমেন্স ফ্রিডম টু স্টাডি, ওয়ার্ক অ্যান্ড ট্রাভেল। মেয়েরা অনেক ভালনারেবল হয়, তাদের ক্ষতির সম্ভাবনা বেশি, তখন আমরা সবাই জানি। ফলে তাদের স্টাডি, ওয়ার্ক এবং ট্রাভেলের ক্ষেত্রে কিন্তু অনেক বিপদ এবং সমস্যার সম্মুখীন হতে হয়। তো আমাদের কি কি স্টেপ নিতে হবে এইসব সমস্যার জন্য? এডুকেশন ইজ আ ফাউন্ডেশন অফ ওমেন এম্পাওয়ারমেন্ট। প্রথম স্টেপই হচ্ছে ওমেনদের এডুকেশন দিতে হবে, কারণ সেটাই হচ্ছে ভিত্তি। এভরি গার্ল শুড হ্যাভ অ্যাক্সেস টু কোয়ালিটি এডুকেশন অ্যান্ড শুড বি এনকারেজ টু কমপ্লিট আ স্কুলিং অ্যান্ড pursue higher studies or vocational training. প্রত্যেকটা মেয়েকে সুযোগ দিতে হবে অ্যাক্সেস পাওয়ার জন্য, তারা যাতে যেতে পারে, কোয়ালিটি এডুকেশন পায়, অ্যান্ড শুড বি এনকারেজ, তাদের এনকারেজ করতে হবে টু কমপ্লিট হার স্কুল যাতে তারা কমপ্লিট করে, অ্যান্ড পারসু হায়ার স্টাডিজ, এবং আরও উপরের দিকের পড়াশোনা করে কলেজের, ঠিক আছে, এবং ভোকেশনাল ট্রেনিং এবং
যেটা পেশাগত ট্রেনিংও তারা যেন নেয়। স্কিল ডেভেলপমেন্ট ক্যান হেল্প ওমেন বিকেম ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড ইমপ্রুভ দেয়ার এমপ্লয়মেন্ট অপরচুনিটি। তারা যদি কোনো স্কিল ডেভেলপ করে, হাতের কাজ ডেভেলপ করে, সেটা কিন্তু তারা অনেক বেশি অর্থনৈতিকভাবে স্বাধীন হবে এবং তারা অনেক বেশি চাকরির সুযোগ পাবে। ইকোনমিক এম্পাওয়ারমেন্ট ইজ ইকুয়ালি ইম্পর্টেন্ট। তাদের অর্থনৈতিকভাবেও এম্পাওয়ার করতে হবে। কেমন? ওমেন শুড হ্যাভ অ্যাক্সেস টু এমপ্লয়মেন্ট। তাদের চাকরির জন্য যাতে সুযোগ থাকে, ইকুয়াল ওয়েজেস পায়, তারা একই রকম টাকা পায়, ক্রেডিট ফেসিলিটিস পায়, এন্টারপ্রেনারশিপ অপরচুনিটিস পায়, অর্থাৎ ব্যবসা তৈরি করার সুযোগ পায়, অ্যান্ড ফাইন্যান্সিয়াল লিটারেসি, এবং তারা ফাইন্যান্স সম্বন্ধে জানতে পারে, কোথায় কি ইনভেস্ট করা যায়, কিভাবে ফাইন্যান্সকে গ্রোথ করা যায়, তাকে বলে ফাইন্যান্সিয়াল লিটারেসি। টাকা পয়সা কি করে বাড়ানো যায়। সেলফ হেল্প গ্রুপস, স্বনির্ভর গোষ্ঠী, মাইক্রো ফাইন্যান্স অর্থাৎ অল্প অল্প লোন, অ্যান্ড ভোকেশনাল ট্রেনিং ক্যান প্রোভাইড, এবং পেশাগত যে ট্রেনিং সেটা যদি দেওয়া যায়, ক্যান প্রোভাইড রুরাল উমেন উইথ সাস্টেনেবল সোর্সেস অফ ইনকাম। গ্রাম্য মহিলাদের এটা বেশ বহু দিনের জন্য তারা নিজেদের জীবনকে ধারণ করতে পারে এমন ইনকাম তারা করতে পারে। স্ট্রং লজ আর নেসেসারি। খুব শক্ত একটা আইন কিন্তু দরকার, বাট লজ অ্যালোন ক্যানট ব্রিং সোশ্যাল চেঞ্জ। শুধু ল আনলেই তো হবে না, সোশ্যাল চেঞ্জ হবে না। এফেক্টিভ ইমপ্লিমেন্টেশন দরকার। এই লটাকে যাতে গ্রাউন্ডে লটাকে ইমপ্লিমেন্ট করা যায় সেটা দেখতে হবে। So, effective implementation of laws against domestic violence, child marriage, dowry, and sexual harassment is essential. তাই যাতে এই আইনটা এইসব ক্ষেত্রে খুব গভীরভাবে, কঠোরভাবে প্রয়োগ হয় সেটা দেখতে হবে। কোন কোন ক্ষেত্রে? ডোমেস্টিক ভায়োলেন্স, বাড়ির মধ্যে যে তাদের অত্যাচার চলে, শিশু বিবাহ হয়, ডাউরি অর্থাৎ পণ প্রথা, এবং তাদের যে যৌন নিগ্রহ করা হয়, সেক্ষেত্রে যেন তাদের এই আইনগুলোকে কঠোরভাবে ব্যবহার করা হয়। ফাস্ট অ্যান্ড সেন্সিটিভ লিগাল মেকানিজম, শুধু ল তো নয়, আমাদের কোর্টগুলোকেও ফাস্ট হতে হবে, খুব দ্রুত করতে হবে নিষ্পত্তি, এবং সেন্সিটিভ হতে হবে মেয়েদের জন্য। শুড বি অ্যাভেলেবল টু ভিকটিমসরা যারা নিগৃহীত হয়েছে তারা যেন এই সুযোগগুলো পায়। সেফটি ইন পাবলিক স্পেসেস অ্যান্ড ওয়ার্ক প্লেসেস মাস্ট অলসো বি এনশিওর্ড। তারা যে পাবলিক স্পেসে এবং যেখানে যেখানে তারা কাজ করতে যায়, যেখানে তাদের সুরক্ষা যেন নিশ্চিত করা হয়। বেটার স্ট্রিট লাইটিং, সেফ পাবলিক ট্রান্সপোর্ট, রেসপন্সিভ policing, and gender sensitive workplaces can help women participate more freely in social and economic life. কি কি করতে হবে এর জন্য? স্ট্রিটে ভালো করে লাইট দিতে হবে, পাবলিক ট্রান্সপোর্টে যেন সুরক্ষা থাকে, পুলিশিং যেন রেসপন্সিভ হয়, এবং জেন্ডার সেন্সিটিভ হয়, মেয়েদের ক্ষেত্রে তারা যেন সহানুভূতিশীল হয়। কোথায়? তাদের কর্মক্ষেত্রে। এইগুলো ওমেনকে পার্টিসিপেট করার জন্য আরো ফ্রি করে দেবে এবং ইকোনমিক লাইফে তারা পার্টিসিপেট করতে পারবে। মোস্ট ইম্পর্টেন্টলি, সোসাইটি নিডস আ চেঞ্জ ইন মাইন্ডসেট। সামাজিক যে মনোবৃত্তি সেটাকেও চেঞ্জ করতে হবে। বয়েজ অ্যান্ড গার্লস শুড বি টট ফ্রম চাইল্ডহুড দ্যাট ইকুয়ালিটি অ্যান্ড মিউচুয়াল রেসপেক্ট আর ফান্ডামেন্টাল ভ্যালুস। ছেলে মেয়েদের ছোটবেলা থেকে শেখাতে হবে যে একে অপরকে, দুটো জেন্ডারকে রেসপেক্ট করাটা, এবং এটা ফান্ডামেন্টাল ভ্যালুস তৈরি করতে হবে, করে দিতে হবে তাদের মধ্যে, তারা যাতে একে অপরকে রেসপেক্ট করে, এবং এবং একদম মৌলিক যে মূল্যবোধগুলো যেন তাদের মধ্যে তৈরি হয়। মেন মাস্ট অলসো বিকাম অ্যাক্টিভ পার্টনার্স ইন হাউসহোল্ড রেসপন্সিবিলিটিস। ছেলেদেরও পুরুষদেরও বাড়িতে একইভাবে মেয়েদের মতো কাজ করতে হবে। অ্যান্ড ইন দ্য ফাইট এগেনস্ট জেন্ডার ডিসক্রিমিনেশন। এবং আর কিসে তাদের পার্টিসিপেট করতে হবে ছেলেদের? এই যে জেন্ডার ডিসক্রিমিনেশন হচ্ছে, মেয়ে পুরুষের মধ্যে ভেদাভেদ হচ্ছে, সেটা দূর করবার জন্য। শেষ পয়েন্টে আমরা সরকারের ভূমিকা বলবো। দ্য গভর্নমেন্ট হ্যাজ অ্যান ইম্পর্টেন্ট রোল ইন প্রমোটিং ওমেন্স এডুকেশন, হেলথ, এমপ্লয়মেন্ট অ্যান্ড পলিটিক্যাল পার্টিসিপেশন। যে চারটে জায়গা বারবার করে আমি বলছি, এডুকেশন, হেলথ এবং তাদের এমপ্লয়মেন্ট এবং পলিটিক্যাল পার্টিসিপেশনের জন্য গভর্নমেন্টের ভূমিকা রয়েছে। Welfare schemes for girls and women can be effective when they are properly implemented and reach the intended beneficiaries. অর্থাৎ সমাজ কল্যাণমূলক যে পরিকল্পনাগুলো আছে সেটা যদি যাদের পাওয়া দরকার তাদের কাছে পৌঁছয়, তবে সত্যিকারের ওয়েলফেয়ার হবে। যেমন ধরো, এই যে আগে কন্যাশ্রী ছিল, এখন আমাদের লক্ষ্মীর ভাণ্ডার আছে, সেই লক্ষ্মীর ভাণ্ডার চেঞ্জ হয়ে এখন অন্নপূর্ণা ভাণ্ডার হয়েছে, ইত্যাদি ইত্যাদি। এগুলো সমস্ত ওয়েলফেয়ার স্কিম। তোমরা মেনশন করলেও করতে পারো, কোনো অসুবিধা নেই। তোমরা বর্তমান সরকারের যে স্কিমগুলো আছে সেগুলো মহিলাদের জন্য তোমরা মেনশন করো। আমি ইচ্ছা করিনি, কারণ আমি তোমাদের জেনারেল লিখতে দিয়েছি। তোমরা এখন কোন সময় তোমরা লিখবে তো আমি জানি না, এখন তোমরা কিন্তু মেনশন করতেই পারো। হাউএভার, গভর্নমেন্ট অ্যাকশন মাস্ট বি সাপোর্টেড বাই ফ্যামিলিজ। কিন্তু সরকারের শুধু চেষ্টা থাকলেই হবে না, ফ্যামিলিদেরও চেষ্টা থাকতে হবে। এডুকেশনাল ইনস্টিটিউশন
ইনস্টিটিউশন চেষ্টা করতে হবে, সিভিল সোসাইটি সাধারণ মানুষদেরও পাশে থাকতে হবে, অ্যান্ড মিডিয়াদেরও পাশে থাকতে হবে, তবে গিয়ে একটা সার্বিক উন্নয়ন মহিলাদের জন্য হবে। Women themselves must also be encouraged to become aware of their rights এবং and opportunities. মহিলাদেরও বুঝে নিতে হবে তাদের যে কি অধিকার আছে এবং সুযোগ আছে। ডিজিটাল লিটারেসি অ্যান্ড অ্যাক্সেস টু টেকনোলজি অ্যান্ড ফার্দার এক্সপ্যান্ড দেয়ার অ্যাক্সেস টু এডুকেশন। ডিজিটাল লিটারেসি মানে এই যে সোশ্যাল মিডিয়া সম্বন্ধে তাদের যে জ্ঞান, কিভাবে তারা অ্যাক্সেস করতে পারবে বিভিন্ন ওয়েবসাইট সেগুলো, এবং টেকনোলজি সম্বন্ধে তাদের জ্ঞান তাদের এডুকেশনকে আরও বিস্তৃত করবে, এমপ্লয়মেন্টকে বিস্তৃত করবে। ব্যাংকিং অ্যান্ড গভর্নমেন্ট সার্ভিসের ব্যাপারে তারা যদি না জানে, তবে তাদের এমপ্লয়মেন্ট, তাদের অপরচুনিটিস এবং তাদের যে সুযোগ কখনো তারা পাবে না। অর্থাৎ বাংলা কথা হচ্ছে ডিজিটাল লিটারেসি দরকার, কিরকম এডুকেশনের ক্ষেত্রে, এমপ্লয়মেন্ট ক্ষেত্রে, ব্যাংকিং এর ক্ষেত্রে এবং গভর্নমেন্ট সার্ভিসের ক্ষেত্রে তারা যেন ডিজিটালি এম্পাওয়ার্ড হয়। কনক্লুশনে আসি, ওমেন এম্পাওয়ারমেন্ট ইজ নট মেয়ারলি আ ওমেন্স ইস্যু। ওমেন এম্পাওয়ারমেন্ট কিন্তু শুধু মহিলাদেরই ইস্যু নয়, ইট ইজ এ সোশ্যাল অ্যান্ড ন্যাশনাল ইস্যু। এটা একটা সামাজিক এবং জাতীয় একটা সমস্যা। A country cannot achieve true development if a large section of its population remains deprived of equal opportunities. একটা দেশ কখনো এগোতে পারে না যদি একটা মেজর পোর্শন অফ তাদের পপুলেশন তাদের ইকুয়াল অপরচুনিটি থেকে, সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়। এম্পাওয়ারিং ওমেন মিনস বিল্ডিং স্ট্রঙ্গার ফ্যামিলিজ। এম্পাওয়ারিং ওমেন মানে হচ্ছে আরও শক্তিশালী ফ্যামিলি তৈরি করা, মোর প্রোডাক্টিভ ইকোনমি তৈরি করা, যে ইকোনমিতে আরও বেশি প্রোডাকশন আসবে, মোর জাস্ট সোসাইটি, যে সোসাইটিটা অনেক জাস্টিস ওরিয়েন্টেড হবে, যেখানে জাস্টিস ঠিকঠাক হবে। দ্য গোল শুড নট বি সিম্পলি টু মেক ওমেন বেনিফিশিয়ারিজ অফ ডেভেলপমেন্ট বাট ইকুয়াল পার্টিসিপেন্ট ইন ইট। শুধুমাত্র কিছু স্কিম দিয়ে দিলাম, তাদের সুযোগ দিয়ে দিলাম, হাতে টাকা তুলে দিলাম, সেটা করলে হবে না। তাদের কি করতে হবে, গোলটা কি হতে হবে, হতে হবে ইকুয়াল পার্টিসিপেশন ইন, এই বিভিন্ন সরকারের কাজকর্মে, সামাজিক কাজকর্মে যেন তারা সমানভাবে পার্টিসিপেট করতে পারে। অ্যাজ আ সেইং গোজ, আমরা বলে থাকি যে এডুকেট আ ওম্যান অ্যান্ড ইউ এডুকেট আ জেনারেশন। একটা ওম্যানকে তুমি যদি এডুকেট করো, একটা আস্ত জেনারেশন এডুকেটেড হবে। Therefore, সুতরাং দ্য রিয়েল প্রোগ্রেস অফ ইন্ডিয়া উইল বি মেজার্ড on not only by its economic growth, সত্যিকারের ইন্ডিয়ার ডেভেলপমেন্ট শুধুমাত্র ইকোনমিক গ্রোথ, জিডিপি দিয়ে হবে না, বাট অলসো by the dignity, freedom, safety and opportunities it provides to its women. সত্যিকারের ডেভেলপমেন্ট তখনই আমরা বুঝতে পারবো যখন আমরা দেখতে পাবো যে ওমেনদের সত্যিকারের ডিগনিটি, ফ্রিডম, সেফটি এবং সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে সেই সমাজ থেকে, সেই কান্ট্রি থেকে, তবেই সেই কান্ট্রিকে আমরা ডেভেলপড কান্ট্রি বলবো। এই তিনটে টপিক নিয়ে, ওমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে, প্লাস্টিক পলিউশন নিয়ে এবং এই ভোকেশনাল ট্রেনিং নিয়ে অনেকটা জানতে পারলে, এবং কিভাবে একটা লিখতে হয় লেটার, প্যারাগ্রাফ টাইমের মধ্যে এবং ওয়ার্ড লিমিটের মধ্যে শিখলে। যারা যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব বাটনটা টেপো। যারা যারা এখনো পর্যন্ত আমার এই ভিডিও প্রথমবার আজকের জন্য দেখলে, তাদের রিকোয়েস্ট করব যে তোমরা শেয়ার করো বন্ধু বান্ধবের মধ্যে, গ্রুপের মধ্যে, এবং বারবার এই ভিডিওগুলো দেখো। প্রচুর কাজের ভিডিও আছে আমার এই চ্যানেলে, সেগুলো বারবার করে দেখো এবং তাতে ইংরেজি তোমরা শিখতে পারবে। ওয়েট করো নেক্সট ভিডিওর জন্য, খুব তাড়াতাড়ি ফিরে আসছি আবার সাজেস্টিভ ভিডিও নিয়ে WBCS অ্যাসপিরেন্টের জন্য। যদিও এটা মিসেলেনিয়াস, ক্লার্কশিপ এবং সমস্ত পরীক্ষা যেখানে রাইটিং স্কিল আছে, কম্পোজিশন আছে, ডেসক্রিপটিভ, কাজে লাগবে। টাটা।